পুরো পৃথিবী যেন হুট করে ইসরায়েলের উপর ক্ষেপে উঠেছে। তাদের দীর্ঘদিনের পুরনো মিত্ররা অস্ত্র বিক্রি বন্ধ করে দিচ্ছে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কেটে কুচি করছে, এমনকি যুদ্ধাপরাধের দায়ে তাদের দেশের নেতাকে গ্রেপ্তারের দাবি পর্যন্ত সমর্থন করছে। কিন্তু এত কিছুর পরও ইসরায়েলের টিকে থাকার পেছনে আসল খুঁটি কিন্তু একটাই, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। 1948 সাল থেকে আজ পর্যন্ত হিসাব করলে আমেরিকা ইসরায়েলকে আজকের বাজারের মূল্যে $310 বিলিয়ন বেশি গিলে খাইয়েছে। মানব ইতিহাসের আর কোনো দেশ এককভাবে এত বিদেশি সাহায্য পায়নি। আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধে গেছে, নিজেদের টপ সিক্রেট গোয়েন্দা তথ্য শেয়ার করেছে, আর দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক অঞ্চলে এই দেশটার অস্তিত্বের গ্যারান্টি দিয়ে এসেছে। ইভেন গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রো ইসরায়েল প্রেসিডেন্টকেও তারা হোয়াইট হাউসে পেয়েছে। কিন্তু ভাইরে ভাই, এই মহাশক্তিশালী আমেরিকার ভেতরেই এখন হাওয়া পুরো ঘুরে গেছে। ইসরায়েলের প্রতি মার্কিন আমজনতার সমর্থন এখন রেকর্ডেড হিস্ট্রির সর্বনিম্ন স্তরে। অর্ধেকেরও বেশি আমেরিকান এখন ইসরায়েলকে এক পয়সাও সাহায্য দেওয়ারও বিরোধী। এমনকি ট্রাম্প বা জেডি ভ্যান্সের মতো টপ লেভেলের রিপাবলিকান নেতারাও এখন প্রকাশ্যে ইসরায়েলের কড়া সমালোচনা শুরু করেছেন। If I was in the cabinet of the Israeli government, I might not be attacking the only powerful ally that I have anywhere left in the entire world. সো যে দেশটা ঐতিহাসিকভাবে আমেরিকা আর ইউরোপের সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল, তারা এখন একটা কঠিন রিয়েলিটির মুখোমুখি। যে কোনো দিন এই লাইফলাইন কেটে যেতে পারে। তাহলে তারা এখন কি করবে? হাত গুটিয়ে বসে থাকবে? একেবারেই না। ইসরায়েল এই দিনটা বহু আগেই অনুমান করেছিল, আর তার জন্য তাদের কাছে একটা সলিড প্ল্যান রেডি আছে। এই যে ডকুমেন্টটা দেখছেন, এটার নাম নাগেল রিপোর্ট। ইসরায়েলি বাঘা নেতাদের জন্য তৈরি করা 130 পাতার একটা টপ সিক্রেট ফাইল, যেখানে ঠিক এই প্রশ্নটারই উত্তর দেওয়া আছে, আমেরিকা ছাড়া কিভাবে বাঁচবে ইসরায়েল। আজকে মধ্যপ্রাচ্যে যা দেখছেন, ইরানের সাথে সরাসরি যুদ্ধ, দেশের ভেতর $110 বিলিয়ন বিশাল অস্ত্র তৈরির মহাযজ্ঞ, কিংবা নীরবে পারমাণবিক শক্তির বিস্তার, এই সব কিছুই আসলে ওই নিখুঁত মাস্টার প্ল্যানের এক একটা অংশ। আর এখন তারা পা রাখছে এই মহাপরিকল্পনার শেষ ধাপে, নিজেদের সম্পূর্ণ স্বাধীন করার এক চরম বিপজ্জনক জুয়ায়। এই প্ল্যান সফল হবে কিনা তা পরের কথা, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই প্ল্যান খাটানো এখন অনিবার্য হয়ে পড়েছে। আমেরিকা ও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি হাত ধুয়ে ফেলে, তবে ইসরায়েলের গোপন সার্ভাইভাল প্ল্যানটা কেমন হবে? চলুন ভেতরের গল্পটা জানা যাক। Do the Palestinians have a right to a separate state? No, I don't think they do, but অন্য যে কোনো দেশের জন্য বাইরের সাহায্য ছাড়া বাঁচার প্ল্যান করাটা একটা সাধারণ বাজেট তৈরির মতো ব্যাপার। কিন্তু ইসরায়েল তো আর কোনো সাধারণ দেশ নয়। ম্যাপটা দেখলেই মাথা ঘুরে যাবে। তাদের উত্তরে লেবানন আর সিরিয়া জুড়ে বসে আছে হিজবুল্লাহ, দক্ষিণে গাজা আর মিশর, আর পূর্বে ওপরে ওয়েস্ট ব্যাংক আর জর্ডান। দেশটা জন্মের প্রথম দিন থেকেই এই ভয়ঙ্কর ভূ রাজনৈতিক মরণফাঁদের মধ্যে আটকে আছে। তাই একদম শুরু থেকে ইসরায়েল একটা জিনিস খুব ভালো করে জানতো, এই গোলমেলে অঞ্চলে টিকে থাকার একমাত্র উপায় হলো নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের কাছে অপরিহার্য বা ইনডিসপেন্সিবল বানিয়ে ফেলা। ইসরায়েল যখন তৈরি হয়, তখন মধ্যপ্রাচ্যের মাটিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গ্রাউন্ড প্রেজেন্স বা নেটওয়ার্ক বলতে প্রায় কিছুই ছিল না। ফলে সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট পাওয়া আরব মিলিটারিদের ভেতর কী ঘটছে সে নির্ভরযোগ্য খবর জোগাড় করা আমেরিকার জন্য অসম্ভব ছিল। কোনো যুদ্ধের প্রস্তুতি নেওয়া তো দূরের কথা, এই সুযোগটাই লুফে নিল ইসরায়েল। 1951 সালে সিআইএ আর মোসাদ গোপনে একটা চুক্তি করলো, তারা একে অপরের সাথে ইন্টেলিজেন্স শেয়ার করবে। ব্যাস, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের বাজারে ইসরায়েল রাতারাতি আমেরিকার 1 নম্বর অ্যাসেট হয়ে উঠল। এরপর এলো 1967 সাল। মাত্র 6 দিনের যুদ্ধে সোভিয়েত ব্যাগড আরব বাহিনীকে স্রেফ ধুলোয় মিশিয়ে দিল ইসরায়েল। আর যুদ্ধ শেষেই তারা আমেরিকার হাতে তুলে দিল এক বিশাল উপহার, আরবদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ট্রাকে সোভিয়েত অস্ত্র, আস্ত ট্যাঙ্ক, রাডার সিস্টেম আর অত্যাধুনিক মিসাইল। আমেরিকান ইঞ্জিনিয়াররা সেগুলো ল্যাবে নিয়ে স্ক্রু খুলে স্টাডি করার সুযোগ পেল। বিনিময়ে আমেরিকা ইসরায়েলকে এক প্রকার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল, ওরা যা খুশি করবে, আমেরিকা চোখ বন্ধ করে অস্ত্র সাপ্লাই দেবে, করে ফ্রি ট্রেড ডিল করবে, এমনকি জাতিসংঘে কেউ ইসরায়েলের দিকে আঙুল তুললে ভেটো দিয়ে মুখ বন্ধ করে দেবে। কোল্ড ওয়ার 30 বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু এই অন্ধ ভালোবাসার সম্পর্কে আজ পর্যন্ত কেউ হাত দেওয়ার সাহসই পায়নি। চলুন একটু হিসাব নিকাশ করা যাক। 7ই অক্টোবরের আগে ইসরায়েল তাদের মিলিটারির পেছনে খরচ করত প্রায় $22 বিলিয়ন। এর প্রায় 75% টাকা আসতো তাদের নিজস্ব জনগণের ট্যাক্স থেকে, যেমন তাদের বাম্পার আইটি বা টেক সেক্টর, ট্যুরিজম আর সাধারণ মানুষের হাউস হোল্ড ট্যাক্স।
কিন্তু এর বাইরেও একটা বড় উপায় আছে। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দেয় প্রায় $5 বিলিয়ন। এই টাকাটা কত বড় জানেন? এটা দিয়ে ইসরায়েলের পুরো আয়রন ডোম সিস্টেমের খরচ অনায়াসে চালিয়েও পকেটে আরও কয়েক $1 বিলিয়ন বেঁচে যায়। 1950-এর দশক থেকে এ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে $300 বিলিয়ন বেশি এইড দিয়েছে, যা তারা পুরো আফ্রিকা মহাদেশকে দেওয়া মোট সাহায্যের চেয়েও বেশি। সাম্প্রতিক সময়ে এই বিশাল সামরিক সাহায্য নিয়ে ব্যাপক সমালোচনা হলেও সত্যিটা হলো এটা আসলে বিশাল এক হিমশৈলীর কেবল ওপরের দৃশ্যমান অংশ। হ্যাঁ, $5 বিলিয়ন অনেক টাকা, কিন্তু ইসরায়েল নিজেই একটা বড়লোক দেশ, আর এই সাহায্য তাদের টোটাল ইকোনমির মাত্র 1%। সো আমেরিকা এই $5 বিলিয়ন কালকেই বন্ধ করে দিলে ইসরায়েলের একটু গায়ে লাগবে ঠিকই, কিন্তু তারা মরে যাবে না। আসল গভীর সমস্যা হলো বাকি সুবিধাগুলো নিয়ে, যা আমেরিকা ওদের জন্য ফ্রিতে করে দেয়। চলুন সেগুলোর দিকেও চোখ দেওয়া যাক। প্রথমত 1985 সালের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ইতিহাসের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি আমেরিকা করেছিল ইসরায়েলের সাথে। এর ফলে ইসরায়েলি পণ্য পৃথিবীর সবচেয়ে বড় কনজিউমার মার্কেটে এমন প্রিফারেড অ্যাক্সেস পায় যা দুনিয়ার আর কোনো দেশ এনজয় করতেই পারে না। লোন গ্যারান্টি, ইসরায়েল যখন নিজের দেশ চালানোর জন্য ঋণ বা ডেট নেয়, আমেরিকা সেখানে কোসাইন বা জামিনদার হিসেবে সই করে। এর মানে হলো পাওনাদারদের কাছে এই ঋণ একদম রিস্ক ফ্রি, আর এই আমেরিকার ব্যাকআপ থাকার কারণে ইসরায়েল আন্তর্জাতিক বাজার থেকে অবিশ্বাস্য কম সুদে বিলিয়ন বিলিয়ন ডলার ধার করতে পারে, যা ইউএস ব্যাকআপ ছাড়া কোনোদিন সম্ভবই হতো না। ডিপ্লোম্যাটিক শিল্ড, সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট হলো দুনিয়ার কূটনৈতিক সমালোচনা থেকে আমেরিকা ওদের পুরোপুরি আগলে রাখে। 1972 সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাব ব্লক করতে আমেরিকা 42 বার ভেটো পাওয়ার ইউজ করেছে। এই মার্কিন ঢাল না থাকলে বহু আগে ইসরায়েলের ওপর আস্ত দুনিয়ার একের পর এক ইন্টারন্যাশনাল স্যাংশন আর অস্ত্রের নিষেধাজ্ঞা চলে আসতো, যা তাদের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সো ইসরায়েল যে আমেরিকার উপর মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট তাতে কোনো সন্দেহই নেই। কয়েক দশক আগেও এই সাপোর্ট ছিল আনকন্ডিশনাল, কিন্তু এখন গেম চেঞ্জ হচ্ছে। গাজা আর ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন হুড়মুড় করে কমছে। কিন্তু ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের বিষয় কোনটা জানেন? সাধারণ মানুষের ক্ষোভ নয়, বরং ইয়ন রিপাবলিকান বা তরুণ কট্টরপন্থীদের মধ্যে সমর্থনের ধস। ওয়াশিংটনে যারা ঐতিহাসিকভাবে ইসরায়েলের সবচেয়ে বড় অন্ধভক্ত ছিল, সেই রিপাবলিকানদের নতুন প্রজন্মই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। খুব বেশি দিন দূরে নয়, আগামী 20 বছরের মধ্যে এমন একজন আমেরিকান প্রেসিডেন্ট ক্ষমতায় আসতেই পারেন যিনি সোজা বলে দেবেন এই কোল্ড ওয়ারের লজিকের সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। এই ভয়ঙ্কর ভবিষ্যৎ চিন্তাটা ইসরায়েলি সরকারকে ভেতরে ভেতরে তাড়া করে বেড়াচ্ছে। আমেরিকা যদি হুট করে হাত তুলে নেয়, ইসরায়েল রাতারাতি মাঝদরিয়ায় ভেসে যাবে। একদিকে দেখা দেবে দেশের চরম ঋণ সংকট বা ডেট ক্রাইসিস, আর অন্যদিকে বর্ডারে ঝুলবে বিদেশি আক্রমণের লালবাতি। এই ডাবল অ্যাটাক সামলানো ইসরায়েলের মতো উন্নত দেশের পক্ষেও অসম্ভব। আর এই কারণে 2024 সালে বেনিয়ামিন নেতানিয়াহু আর তার শীর্ষ টিম মিলে ডিফেন্স স্ট্র্যাটেজির এক গোপন রিভিউ করান। জন্ম হয় সেই গোপন নথির নাগেল কমিটির রিপোর্ট। কয়েক সপ্তাহ পর রিপোর্টটি লিক হয়ে যায়। সম্ভবত ইসরায়েলি সরকারই ইচ্ছা করে এটা লিক করে। এই মরণফাঁদ থেকে বাঁচার জন্য রিপোর্টে 3টি মূল মন্ত্র দেওয়া হয়েছে। এক, এমন এক মিলিটারি সাপ্লাই চেইন তৈরি করা যেখানে প্রতিটা কি টেকনোলজি স্থানীয়ভাবে তৈরি হবে, কারোর ওপর নির্ভর করতে হবে না। কখন কি কোথায় তৈরি হবে সিদ্ধান্ত হবে শুধু নিজেদের ঘরে। দ্বিতীয়ত, নিজেদের বিশ্বমানের টেক সেক্টরকে এমন এক অর্থনৈতিক ইঞ্জিনে রূপান্তর করা যা কোনো বিদেশি সাহায্য ছাড়াই একাই বিশাল মিলিটারি বাজেট টানতে পারবে। তৃতীয় মন্ত্র, যতদিন আমেরিকার সমর্থন আছে সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে এই অঞ্চলের ভূ রাজনীতিকে চিরতরে নিজেদের ফেভারে ওলটপালট করে দেওয়া। ইসরায়েল খুব ভালো করে জানে মুখে বলা যত সহজ, কাজটা করা ততটাই কঠিন। এটা কিন্তু তাদের প্রথমবারের চেষ্টা নয়। 1980-এর দশকে তারা মার্কিন মিলিটারির ফান্ডিং নিয়ে নিজস্ব অত্যাধুনিক ফাইটার জেট IAI লাভি বানানোর প্রজেক্ট হাতে নিয়েছিল। তারা ওয়ার্কিং প্রোটোটাইপ বা সফল ট্রায়াল পর্যন্ত করে ফেলেছিল। কিন্তু তখনই আমেরিকার চোখ কপালে উঠল। তারা দেখলো এই ইসরায়েলি বিমান তো তাদের নিজেদের তৈরি বিমানের এক্সপোর্ট মার্কেট খেয়েই দেবে। ব্যাস, আমেরিকা এক রাতের মধ্যেই ফান্ডিং বন্ধ করে দিল, আর পুরো প্রজেক্টটা ওখানেই মারা যায়। পুরো বিশ্বের সামরিক খরচের 1/3 যেখানে একা আমেরিকা করে, সেখানে নিজের পায়ে দাঁড়ানো চারটিখানি কথা নয়। এর জন্য আপনার লাগবে একটা সলিড ম্যানুফ্যাকচারিং বেস, ব্রেন পাওয়ার আর বড় এক্সপোর্টিং মার্কেট। সব কিছুকে একসাথে সিঙ্ক বা তাল মিলিয়ে কাজ করতে হবে। শুধু মিলিটারি দিক থেকে স্বনির্ভর হলেই হবে না, বরং মিত্রদের নিজস্ব সাপ্লাই চেইনের সাথে এমনভাবে জড়িয়ে ফেলতে হবে যাতে আপনাকে বাদ দেওয়ার কথা ভাবলে তাদের নিজেদের ঘরও অচল হয়ে যায়। আর এই গেমটা খেলার জন্য ইসরায়েল বাজি ধরেছে একটা জিনিসের উপর, বিশ্বের পরবর্তী AI সুপার পাওয়ার হওয়া। কপাল ভালো যে এই ইকোনমি বিল্ড করার জন্য তাদের কাছে একটা
ইউনিক ওয়েপন আছে, ইউনিট 8200। এটি পৃথিবীর অন্যতম মোস্ট এলিট সাইবার ইন্টেলিজেন্স ইউনিট, কিন্তু এর ভেতরের স্ট্রাকচারটা একদম ফ্ল্যাট, কোনো উঁচু পদ নিচু পদের ভেদাভেদি নেই, সবাই সমান। মাত্র 18 বছরের তরুণ রিক্রুটদের এখানে ডেকে এনে দুনিয়ার সবচেয়ে খতরনাক নজরদারি আর ডেটা টেকনোলজি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বলা হয় ইসরায়েলের সমস্যাগুলো সমাধান করো। ফলাফল, এই ইউনিটটা আসলে $বিলিয়ন সব টেক স্টার্টআপ তৈরির ফ্যাক্টরি। পালো আল্টো নেটওয়ার্কস, সাইবার আর্ক কিংবা উইজ, আজকের দিনের এই $multi-billion গ্লোবাল কোম্পানিগুলোর জন্ম হয়েছে এই ইউনিট 8200 থেকে। আর এটাই ইসরায়েলকে গ্লোবাল টেক ইনফ্রাস্ট্রাকচারের মেন হার্টে বসিয়ে দিয়েছে। ইসরায়েলের প্ল্যান হলো সেম এই মডেলটা এবার তারা খাটাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাজারে। ইসরায়েল অলরেডি এআই অ্যাডপশনে বিশ্বে 1 নম্বরে আছে। সাধারণ দেশের চেয়ে 5 গুণ বেশি এআই ব্যবহার করে তারা। গত মাসে সরকার নতুন ন্যাশনাল এআই প্ল্যান পাশ করেছে, হাজার হাজার সুপার অ্যাডভান্সড এনভিডিয়া চিপ অর্ডার করেছে, আর আগামী 5 বছরের জন্য $7 বিলিয়ন বাম্পার ভর্তুকি ঘোষণা করেছে। উদ্দেশ্য দুটো, এক, বিশাল মিলিটারি বাজেট যা অলরেডি তাদের জিডিপির 8% টানার মতো করকরে অর্থনৈতিক গ্রোথ তৈরি করা। দ্বিতীয়ত, পুরো পৃথিবীকে ইসরায়েলি এআই প্রযুক্তির উপর এমনভাবে হুকড বা আসক্ত করে ফেলা যাতে কেউ তাদের বয়কট বা কাট অফ করার কথা ভাবলে নিজেরা অচল হয়ে পড়ে। কিন্তু টুইস্টটা এখানেই, এআই ডেটা সেন্টারের জন্য যে লেভেলের এনার্জি বা বিদ্যুৎ লাগে তা ইসরায়েলের বাপের জন্মেই নেই। আমেরিকার একটা সিঙ্গেল বড় ডেটা সেন্টারের যে বিদ্যুৎ লাগে, ইসরায়েলের টোটাল উৎপাদন ক্ষমতা তার মাত্র 10/1 সো দুনিয়াকে নিজের এআই টেকনোলজিতে আসক্ত করতে হলে তাদের বিপুল জ্বালানি লাগবে। আর এই জ্বালানি খুঁজতে গিয়েই তারা হাত বাড়িয়েছে তাদের দ্বিতীয় প্ল্যানে, সৌদি আরবকে ফোর্স করে নিজের বশে আনা। দুনিয়ার অন্যতম বড় এনার্জি প্রডিউসার সৌদি আরবকে নিজেদের ইনফ্লুয়েন্সে নিয়ে আসা শুনতে দারুণ লাগলেও এদের ইতিহাস কিন্তু সাপে নেউলে। সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না, আর দশকের পর দশক ধরে তারা ফিলিস্তিনের পেছনে অন্যতম প্রধান ফিনান্সিয়াল ব্যাকবোন বা অর্থদাতা হিসেবে কাজ করে এসেছে। একই সাথে ইসরায়েল যদি দুনিয়ার সাথে সেই কোডিপেন্ডেন্সি বা পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করতে চায়, তবে তাদের সৌদির তেল লাগবে। তাহলে এই কট্টর শত্রু প্রতিবেশীকে কিভাবে বিজনেস পার্টনার বানানো সম্ভব? বুদ্ধি একটাই, এমন একটা বড় যুদ্ধ বাঁধানো যা সৌদির চিরশত্রু ইরানকে শেষ করে দেবে। এতে সৌদি আরব নিজের পিঠ বাঁচাতে বাধ্য হয়ে আমেরিকার ইসরায়েলের জোটে এসে ভিড়বে। নর্মাল টাইমে এই ভয়ঙ্কর জুয়া খেলায় আমেরিকার সাপোর্ট পাওয়া অসম্ভব ছিল, কিন্তু সিনে এন্ট্রি হলো এই মানুষের। No president in history has been a greater friend of the state of Israel than I have. Donald Trump is the greatest friend that the state of Israel has ever had in the White House. ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ম্যাপ নিজের মতো করে রিশেপ করার এক প্রকার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন। আর ইসরায়েলের তালিকায় 1 নম্বরে ছিল ইরানকে নিউট্রালাইজ করা। ইরানকে আঘাত করার পেছনে ইসরায়েলের 3টা মেইন গোল ছিল: তাদের পরমাণু প্রজেক্ট থামানো, মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ফান্ডেড প্রক্সি টেরর নেটওয়ার্ক ধ্বংস করা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, সৌদি সরকারকে ইসরায়েলের দিকে ঠেলে নেওয়া। আর এটা ভাবার পেছনে সলিড কারণও ছিল। ইয়েমেনের ইরান ব্যাকড হুতিরা বছরের পর বছর ধরে সৌদির এয়ারপোর্টে, তেলের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছিল। সৌদি আরব এতদিন ইসরায়েল থেকে দূরে থাকতো স্রেফ ইরানকে আর না চটানোর জন্য, যাতে ইরান বড় কোনো এসকেলেশন বা যুদ্ধ বাঁধানোর ছুতো না পায়। কিন্তু আপনি যদি মূল মাথা অর্থাৎ ইরানকেই লাইনে নিয়ে আসেন, তবে সৌদির সেই রিস্কটাই কেটে যাবে। তখন তাদের ইসরায়েলের কক্ষপথে আসার চান্স অনেক বেড়ে যাবে। যুদ্ধ শুরু হওয়ার পর নেতানিয়াহু নিজেই দাবি করেছিলেন যে সৌদির সাথে ডিল এখন সময়ের ব্যাপার মাত্র। সো এটাই ছিল প্ল্যান, ট্রাম্পকে ব্যবহার করে ইরানে যুদ্ধ বাঁধানো, শত্রুদের দুর্বল করা আর সৌদিকে নিজেদের পাড়ায় টানা। কিন্তু গোটা গেমটা এখানেই উল্টে গেল। ইরান এই থ্রেট কাউন্টার করতে যুদ্ধ শুরু হতেই সৌদির উপর ডিরেক্ট বোম বর্ষণ শুরু করে দিল। এতে সৌদি আরব ইসরায়েলের উপর মারাত্মক চটে গেল। যে ইসরায়েলের এই ফালতু যুদ্ধ শুরু করার চক্করে সৌদির নিজের নিরাপত্তা এখন বিপন্ন। ফলে এই দুই দেশের মধ্যে কোনো চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনা আপাতত ধুলোয় মিশে গেছে। তবে এই ডিল না হলেও ইসরায়েলের কাছে ব্যাকআপ হিসেবে 3 নম্বর চালটা রেডি আছে। 2025 সালের ডিসেম্বরে নেতানিয়াহু এক বিশাল অ্যানাউন্সমেন্ট করলেন। আগামী 10 বছরে 350 বিলিয়ন শেকেল, যা প্রায় $10 বিলিয়ন খরচ করে সম্পূর্ণ স্বাধীন এক ইসরায়েলি অস্ত্র উৎপাদন শিল্প গড়ে তোলা হবে। তিনি দেশের নতুন নাম দিলেন 21 শতকের সুপার স্পার্টা, যারা মার্কিন সাপ্লাই চেনের উপর বিন্দুমাত্র নির্ভর করবে না। গ্লোবাল আর্মস ইন্ডাস্ট্রির 42% একা কন্ট্রোল করে আমেরিকা, যা তালিকার 2 নম্বরে থাকা ফ্রান্সের চেয়ে 4 গুণ বেশি। এই দানবীয় মার্কেট থেকে নিজেকে মুক্ত করা যে কোনো নর্মাল দেশের জন্য কয়েক দশকের মিশন। কিন্তু ইসরায়েলের একটা ইউনিক আর নির্মম প্লাস পয়েন্ট আছে, তারা জন্মের পর থেকেই সবসময় কোনো না কোনো যুদ্ধে লিপ্ত। 1950-এর দশক থেকে তারা মিশর, সিরিয়া, জর্ডান আর ইরাকের সাথে যুদ্ধ করেছে, 2টো ফিলিস্তিনি ইন্তাফাদা সামলেছে, লেবাননে 2 দশক ধরে লড়াই করছে, আর এখন লড়ছে গাজা আর ইরানের সাথে।
ইন্টারন্যাশনাল মার্কেটে এই কনস্ট্যান্ট ওয়ার ব্যাকগ্রাউন্ডটাই তাদের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। কারণ আপনি যখন কোটি কোটি টাকা দিয়ে অস্ত্র কিনবেন, আপনি শিওর হতে চাইবেন সেটা আসলে কাজ করে কিনা। ল্যাবে টেস্ট করা মিসাইলের চেয়ে লাইভ যুদ্ধে সত্যিকারের ইরানি ব্যালিস্টিক মিসাইলকে আকাশে ফুঁড়ে দেওয়া আয়রন ডম বা ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর দুনিয়ার বায়ারদের ভরসা অনেক বেশি। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি অস্ত্রের এক্সপোর্ট রকেটের গতিতে বাড়ছে। যেসব দেশ লোক দেখানো ইসরায়েলকে স্যাংশন দেওয়ার কথা বলছে, যেমন ইউকে, ফ্রান্স কিংবা কানাডা, তারাও এখন ব্যাকডোর দিয়ে ইসরায়েলি অস্ত্র কেনার জন্য লাইন দিচ্ছে। সো এই অস্ত্র বিক্রি করেই তারা একদিকে যেমন ক্যাশ কামাবে, তেমনই আমেরিকার বিকল্প একটা নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্সও দাঁড় করিয়ে ফেলবে। কিন্তু ভাই, পুরো প্ল্যানটাই একটা মারাত্মক জোয়া। দেশটা অলরেডি প্রতি বছর তাদের জিডিপির 8 থেকে 9% মিলিটারির পেছনে উড়াচ্ছে। একটা যুদ্ধক্ষেত্রের মেশিনকে ফান্ডিং করা আর দেশের ভেতর একটা নর্মাল সচল রাষ্ট্র টিকে রাখা, এই দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে শেষমেশ দুটোর একটাও ধরে রাখতে পারলো না। ইসরায়েলের কপালে এমন দেউলিয়া দশা ঘটা কিন্তু মোটেও অসম্ভব কিছু না। এই মহাপরিকল্পনা সফল হওয়া ডিপেন্ড করছে প্রতিটা গুটির একদম পারফেক্ট টাইম মেলার ওপর। ইরানের মাথা কেটে ফেললে তারা কিছুটা ব্রিদিং স্পেস বা সময় পাবে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি দাঁড় করার। সৌদির সাথে জোট হলে তারা পাবে এআই ইকোনমি চালানোর এনার্জি, আর সেই এআই ইকোনমি থেকে আসা করে ক্যাশ দিয়ে শোধ হবে মিলিটারির ওই দানবীয় বিল। আর দিন শেষে তৈরি হবে এমন এক স্বনির্ভর পাওয়ার হাউস যার টেক ইনফ্রাস্ট্রাকচারের ওপর পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উল্টো নির্ভরশীল থাকবে। আইডিয়া হিসাবে এটা জাস্ট অবিশ্বাস্য লেভেলের অ্যাম্বিশিয়াস, কিন্তু এই প্ল্যানে অলরেডি বড় বড় ফাটল দেখা যাচ্ছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের সেই অন্ধ সাপোর্ট এখন কমতে শুরু করেছে। ট্রাম্প নিজে মধ্যস্থতা করে যে লেবানন যুদ্ধবিরতি করিয়েছিলেন, ইসরায়েল সেটা বুড়ো আঙুল দেখিয়ে যখন আবার বোমাবর্ষণ শুরু করলো, তখন ট্রাম্প নিজে এই সত্যটি কনফার্ম করেছেন যে তার সমর্থন কমছে। আর এই পুরো রিজিয়নকে নিজেদের ছকে বাঁধার আগে যদি আমেরিকার মেন সাপোর্ট চলে যায়, তবে পুরো অপারেশনটাই মুখ থুবড়ে পড়বে। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে সৌদি আরব কাছে আসার বদলে আরও দূরে চলে গেল। এই 2026 সালের মে মাসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী সৌদি অফিসিয়ালরা ডিরেক্ট জানিয়ে দিয়েছেন, একদম অপরিবর্তনযোগ্য রাস্তায় ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হলে তারা ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক স্বাভাবিক করবেই না, যা নেতানিয়াহুর ডিমান্ডের সম্পূর্ণ উল্টো। এই বড় বড় রিস্ক কভার করার জন্য ইসরায়েল গত কয়েক বছর ধরে দুনিয়ার কম ডেমোক্রেটিক কিন্তু আদর্শগতভাবে মিল থাকা কিছু পার্টনারের সাথে খাতির জমিয়েছিল, যেমন ব্রাজিলের বলসোনারো, হাঙ্গেরির ভিক্টর আরবান আর ভারতের নরেন্দ্র মোদী। ও হ্যাঁ, নরেন্দ্র মোদীর উত্থান সম্পর্কে জানতে এই ডকুমেন্টারিটা দেখে আসতে পারেন। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখান থেকেও একের পর এক উইকেট পড়ছে। ব্রাজিলের বলসোনারো 2022 সালের নির্বাচনে হেরে গেছেন এবং পরবর্তীতে দুর্নীতির দায়ে তার 27 বছরের জেল হয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে এই 2026 সালের শুরুতেই। হাঙ্গেরিতে টানা 16 বছর একচ্ছত্র রাজত্ব করার পর ক্ষমতা থেকে লাথি খেয়ে বিদায় নিয়েছেন ভিক্টর আরবান, যিনি ইউরোপীয় ইউনিয়নের ভেতর ইসরায়েলের সবচেয়ে বড় সেভিং শিল্ড ছিলেন। তার জায়গায় আসা নতুন হাঙ্গেরিয়ান নেতা পিটার ম্যাগার এসেই হুঙ্কার দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট অনুযায়ী যুদ্ধাপরাধী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির মাটিতে পা রাখা মাত্রই তার সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে। খাতায় কলমে একটা ফ্যান্টাসি প্ল্যান রেডি করা এক জিনিস, আর চারদিকে শত্রু বেষ্টিত একটা দেশের পক্ষে সেটাকে রিয়েল লাইফে এক্সিকিউট করা সম্পূর্ণ অন্য জিনিস। তবে ইসরায়েলের জন্য এই অসম্ভবকে সম্ভব করাই এখন একমাত্র রাস্তা, কারণ এই প্ল্যান কাজ করার উপরে নির্ভর করছে তাদের জীবন অথবা মরণ। ভিডিওটা ভালো লাগলে ঝটপট সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন। দেখা হচ্ছে পরের ডকুমেন্টারির সাথে, পাশাপাশি আমাদের অন্য ডকুমেন্টারিগুলোও দেখে আসবেন।